তো আমরা জন ডানের আজকে যে কবিতাটা করব নাম হলো দা ক্যানোনাইজেশন। কবিতাটা মোটামুটি অন্যান্য কবিতাগুলোর থেকে একটু বড় হবে। আর যেহেতু কবিতা, যাদের কবিতায় অনেক ডিপ মিনিং থাকে, একটা কবিতার অনেকগুলো মিনিং থাকে, তো আমি চেষ্টা করবো যে যেইভাবে ওই যে বললাম যে একটা কবিতা পড়ার জন্য আগে পোয়েটের মেন্টাল কন্ডিশন বুঝতে হয়, কোন সময় লেখছে, ওই সময় কেন লেখছে, এগুলো বুঝতে হয়। এরপরে কবিতা বুঝলে আমাদের কবিতাটা সবসময় মাথায় থাকে। হ্যাঁ, কারো এক্সাম্পল দিতে পারবো যে ওই যে কবিতার মধ্যে এই কথা বলছে। আচ্ছা, তাই তো আমরা অ্যানালাইজেশন যেটা করবো জন ডানের লেখা। তো জন ডান সম্পর্কে আগে বলা হয়েছে মেটাফিজিক্যাল পয়েন্টস কি, জন ডানের অবদান কি, জন ডান কি সাবজেক্ট ম্যাটার লিখতো, সবকিছুই মোটামুটি এতদিনে বলা হয়ে গেছে। আশা করি এখানে এত ডিটেলসে বলা লাগবে না, তাও বলে দিই জন ডান একজন কি মেটাফিজিক্যাল পয়েন্টস, সে কোন পিরিয়ডে বিলংস করে, তার জন্ম সংখ্যা কত, 1572 থেকে 1631 সাল জন্ম মৃত্যু। তো এই কবিতাটা যখন পড়বা প্রথমে আমাদের একটা কোশ্চেন আসে যে ক্যানোনাইজেশন মানে এটা একটা মেটাফিজিক্যাল লাভ পয়েম। আমি বলি জন ডানের দুই রকমের পয়েম পাবা এখানে, একটা হলো রিলিজিয়াস পয়েম আর একটা হলো লাভ পয়েম। দুইটাই মেটাফিজিক্যাল, একটা রিলিজিয়াস একটা লাভ। লাভ পয়েমের মধ্যে আমরা তো সানরাইজিং করছি, আমরা ভ্যালিডেশন ফরওয়ার্ডিং মর্নিং করলাম, আর এই ক্যানোনাইজেশন। তো তোমার যদি ব্রড কোশ্চেন আসে যে জন ডান এজ এ মেটাফিজিক্যাল লাভ পয়েট এক্সপ্লেইন বা ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমার এই তিনটা কবিতার থেকে বিভিন্ন ইম্পর্টেন্স লাইন গুলা নিয়ে তোমাদের কোশ্চেনটাকে সাজাতে হবে। কোশ্চেন যখন সাজাবা, ইন্ট্রোডাকশন যে লেখাটা, ইন্ট্রোডাকশন লেখাটা কিন্তু নিজেদের ক্রিয়েট করতে হবে। এটা তুমি বই বা ওইটার মতো দিলে হবে না, একটু ইউনিক ভাবে তৈরি করতে হবে যাতে ফোকাসটা এদিকে আসে। তো এই কারণগুলোতে আমরা বিভিন্ন ইনফরমেশন এক্সট্রা অ্যাড করি, এরপরে কবিতাটা পড়ি যাতে করে বোঝা যায়। ঠিক আছে? আর একটা কবিতার উপর ভিত্তি করে কখনো কোশ্চেন আসে না। 5টা কবিতা পড়তেছ, তোমার একটা কোশ্চেন আসবে। যদি লাভ পয়েন্ট আসে তাহলে লাভ পয়েন্ট যে তিনটা আছে এই তিনটা মিলে মিক্স করে আনসার করতে হবে। যদি রিলিজিয়াস টাইপের কোশ্চেন আসে তাহলে ওই যে ডেথ বি নট প্রাউড আর এগুলো বেটার মাই হার্ট, এই দুইটা কবিতা মিলায় এগুলা কোটেশন দিয়া সে রিলিজিয়াস কি কি বলছে এগুলা দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো মেটাফিজিক্যাল পয়েন্ট থেকে মোট 3টা ব্রড কোশ্চেন ইম্পর্টেন্ট স্পেশালি। একটা হলো যে জন ডান এজ এ মেটাফিজিক্যাল পয়েন্ট, এইটা। জন ডান এজ এ মেটাফিজিক্যাল লাভ পয়েন্ট, এইটা। জন ডান এজ এ রিলিজিয়াস পয়েন্ট, এইটা। এই 3টা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আরো যে শর্ট কোশ্চেন গুলো আছে ওইগুলো পার্ট কবিতা গুলোতে আলাদা আলাদা হয়। তো যাই হোক, আমরা যদি দেখি জন ডান কোন পিরিয়ডে পড়ে, কোন পিরিয়ডে বিলংস করে, আমরা যদি দেখি, আগেও বলছি এখন আবার কিছু বলে দিই যে রেনেসান্স পিরিয়ডের মধ্যে, রেনেসান্স নাকি রেনেসান্স পিরিয়ডটা কত সাল থেকে আমরা জানি? 1558 না সরি 1500 থেকে 1660 সাল পর্যন্ত এটাকে বলা হয় রেনেসান্স। এই রেনেসান্সের মধ্যে অনেকগুলা ভাগ আছে, এগুলো আমরা হিস্ট্রি ক্লাসগুলোতে দেখাইছি, ওই ক্লাসগুলো করে নিও, তাহলে মনে করো আরো বুঝতে সুবিধা হবে। তো এই জন ডান বিলংস করে হলো স্পেশালি এলিজাবেথান পিরিয়ডে। এলিজাবেথান পিরিয়ডটা কত? 1558 থেকে 1603 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। আর গিয়ে হলো কোথায়? জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডটা কত? 1603 থেকে 1625 সাল পর্যন্ত। আর এই পিরিয়ড গুলোতে সে পড়ে। এবং আরেকটা যেটা পড়ে সেটা হলো ক্যারোলাইন পিরিয়ড। ক্যারোলাইন পিরিয়ডটা কত? 1625 থেকে 1649 সাল। তো বলতেছে জন ডান এই 3টা পিরিয়ডের মধ্যে বলতে পারো জন ডান বিলংস টু রেনেসান্স পিরিয়ড, স্পেশালি জ্যাকোবিয়ান পিরিয়ডটা বললেই হবে, কারণ তার লেখালেখি গুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে হয়েছে।
এবং পাবলিশটা হয়েছে ক্যারোলাইন পিরিয়ড, মানে সে যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা দেখবো সে বেঁচে থাকতে কিন্তু তার কবিতাগুলো পাবলিশ হয় নাই। সে মারা গেছে 1631 সালে, তার সব কবিতাগুলো পাবলিশ হয়েছে 1633 সালে। বুঝতে পারছো? তার মারা যাওয়ার পরে। তাইলে সে যখন এগুলা লেখছে, এগুলা লেখা সে একটা জায়গায় রেখে দিছে, এগুলা লেখা রাইখা দিছে। সে যখন মারা যায়, হয়তো তার ফ্রেন্ডসরা, তার আত্মীয় স্বজনরা তার এগুলাকে নিয়ে একসাথে করে এগুলাকে কি করছে, পাবলিশ করছে। তো এই গেল। তাহলে আমরা কি বলতে পারি, জ্যাকোবিয়ান পিরিয়ডে পরে এবং তার লেখাগুলো পাবলিশ হয়েছে কত, 1633 সালে, তার মানে ক্যারোলাইন পিরিয়ডে এসে পাবলিশ হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো বেসিক ইনফরমেশন। তুমি যখন ইন্ট্রোডাকশন পার্টটা লিখবা, ওই পার্টের মধ্যে এই ইনফরমেশন গুলো দিতে হবে। এবার গাইডে কিভাবে লেখছে, ওইখানে কিভাবে লেখছে আমি জানি না, বাট আমি সবসময় প্রেফার করবো এইভাবে শুরু করবো। এতে করে কি স্যারদের চোখে পড়বে, না সে ইনফরমেশন জানে, অন্যরকম একটা স্যারদের ইমেজ তোমার লেখার মধ্যে আসবে। তো আমরা এবার ক্যানোনাইজেশন করব। তো এখন কথা হলো যে ভাইয়া ক্যানোনাইজেশন কথাটার মানে, কবিতাটার নাম কেন ক্যানোনাইজেশন দিচ্ছে? ক্যানোনাইজেশন ব্যাপারটা হলো, এটা একটা প্রসেস। যে ধরো ইংল্যান্ডে তখনকার সময়ে সাধারণ একটা মানুষ, সাধারণ নরমালি ধর্মের একটা মানুষকে যখন একটা চার্চের সেইন্টে রূপান্তর হয়, ধরো সাপোজ একটা খ্রিস্টান লোক, সে এতদিন চলছে, সে যখন এতদিন থাকছে ক্যাথলিক ধর্ম অনুযায়ী, ক্যাথলিকদের মধ্যে ওই লোকটাকে একটা প্রসেসের মাধ্যমে পিউরিফাই যখন করা হয়, ধরো আমি এতদিন অনেক গুনাহ করছি, এখন আমি আইসা চার্চের মেইন সেইন্ট হয়ে যাব। তো আমি যে চার্চের মেইন সেইন্ট হবো, এতদিন তো সাধারণ মানুষের মতো জীবনযাপন করছি, আমার লাইফস্টাইল ছিল একরকম, ঠিক না? আমি এনজয় করছি, মদ খাইছি, এটা করছি, ওইটা করছি, অনেক কিছু করছি। তো আমি এখন এরকম একটা ডেড ম্যান, যে দুনিয়াবি জায়গাগুলোতে খারাপ কাজ করে আসছি, এই মানুষটাকে পিউরিফাই করে একটা প্রক্রিয়ার মাধ্যমে পিউরিফাই করে তাকে, এই মানুষটাকে সেইন্টে রূপান্তর করে। ঠিক আছে? মানে কি, যে একটা সাধারণ মানুষকে পিউরিফাই করে একটা প্রসেসের মাধ্যমে সেইন্টে রূপান্তর করাকে বলা হচ্ছে ক্যানোনাইজেশন। ক্যানোনাইজড বলে, যে ক্যানোনাইজড করা হচ্ছে, মানে সে এখন একটা পিওর মানুষ। এতদিন সে কেমন আছিল জানে না, কিন্তু ক্যানোনাইজেশন ব্যাপারটা হলো পিওর একজন সেইন্ট, যার কোনো তোমার ত্রুটি নাই, গুনাহ নাই, সে এখন একটা পিওর, শুধু গডের জন্য একটা আত্মিক রিলেশনশিপ আছে তার সাথে গডের। এই ব্যাপারটা কি বলা হচ্ছে ক্যানোনাইজেশন, সহজ কথা। তো এইটাকে তুমি তোমাদের সেট সাজেশন আনসার আছে বা বিভিন্ন জায়গায় আনসার আছে, খুব এরকমই আছে যে একটা মানুষকে যে প্রসেসের মাধ্যমে সেইন্টে রূপান্তর করা হয়, মানে ভালোতে রূপান্তর করা হয়, সেটাকেই বলা হচ্ছে ক্যানোনাইজ। ধরো নরমালি মুসলিম আমরা যারা আছি, এদেরটা যেমন হয় যে একটা ছেলে দেখবে আলতু ফালতু হয়ে গেছে, সে মারামারি, কাটাকাটি, উল্টাপাল্টা খাওয়া সবকিছু করে, ইফটিজিং টাইপের। হ্যাঁ, এরা কি করে, চিল্লায় পাঠাতে, 40 দিন এতদিনে চিল্লায় পাঠায়। ওইখানে গিয়ে যখন আসে, দাড়ি টাড়ি রাইখা, পাঞ্জাবি পরে একদম সাধু মানুষ হয়ে যায়, পিওর হয়ে গেছে না? তোর একটা প্রসেস আর কি, এটা আমি জাস্ট এইভাবে দেখি না, একটা প্রসেসের মাধ্যমে যখন একটা মানুষ একটা সেইন্টে রূপান্তর হয়, একটা ভালো মানুষ রূপান্তর হয়। আর খ্রিস্টিয়ানিটিতে বলতো যে চার্চের সেইন্ট, বলে না সেইন্ট পল, সেইন্ট এইটা, তার মানে এইটাতে যে রূপান্তর হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্যানোনাইজেশন। তার মানে এটা একটা পবিত্র প্রক্রিয়া, এখানে কোনো খুঁত নাই, একটা পিউরিফাই, ধর্মের প্রতি তার যে পিওর মাইন্ড, পবিত্র মাইন্ড, এইটাকেই বুঝাচ্ছে কি ক্যানোনাইজেশন। এখন তোমার কোশ্চেন যে ভাইয়া এটা হলো ধর্মের রিলিজিয়াস টাইপের ক্যানোনাইজেশন আপনি বললেন, তো কবিতাটা হলো লাভ পয়েম, এটার মধ্যে ক্যানোনাইজেশন কথাটা কিভাবে আসলো? আচ্ছা, কবি এই ক্যানোনাইজেশন ওয়ার্ডটারে লাভের ভিতরে দিছে, যে তার লাভটা ক্যানোনাইজেশন যেমন পিওর একটা ধর্মের প্রতি ইয়া হওয়া, তার লাভটাও এমন যে সে পিওর ভাবে, একদম পিওর যে লাভ, সে এই লাভটা করে। এই কবিতার মধ্যে সে যে লাভের কথা বলবে, যে ভালোবাসার কথা বলবে, এই ভালোবাসাটা হলো পবিত্র ভালোবাসা। এবং এইটাকে আমরা যখন পড়বো তাহলে বুঝবো। তাহলে কবিতার মেইন মিনিংটা তো বুঝছো, যে তার লাভটা একদম পিওর লাভ, এই লাভের মধ্যে কোনো খুঁত নাই, কোনো স্বার্থ নাই, কোনো কিছু নাই, এমন একটা ভালোবাসাকে সেই কবিতার মধ্যে তুলে দেব।
বুঝাইতে পারছি? মানে ভালোবাসার সংজ্ঞা শিখতে দেবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটাই হলো ক্যানোনাইজেশন। তো নরমালি আমরা যখন কবিতা পড়ি, কবিতার কিছু বেসিক ব্যাপারগুলো আমাদের জানতে হয়, সেগুলা জানি। এটা পাবলিশ করা হয়েছে কত সালে? বলতেছে পোস্টমাস কি বলছে, কালেকশন। এটা একটা পোস্টমাস কালেকশন পাবলিশ করা হয়েছে কত? 1633 সালে। তার একটা বই পাবলিশ হয়েছিল যেটার নাম হলো সংস এন্ড সনেট। এই নামের একটা বই পাবলিশ হয়েছিল যেটাকে বলা হয় পস্টুমাস কালেকশন। এখন তোমার মনে কোশ্চেন, ভাইয়া এটার মানেটা কি? এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় কোন কবি যদি মারা যায়, মারা যাওয়ার পর যদি পাবলিশ করা হয় সেটাকে বলা হয় পস্টুমাস কালেকশন। তাহলে আমরা দেখবো জন ডান মারা গেছে 1631 সালে, তার এই লেখাটা পাবলিশ হয়েছে 1633 সালে। এই কারণে বলা হয়েছে পস্টুমাস কালেকশন। সংস এন্ড সনেট যেই কালেকশনটা, এটা পাবলিশ করা আছে, এবং এইটার একটা কবিতা হলো আমাদের কি, এই ক্যানোনাইজেশন। বুঝাইতে পারছি? তাহলে এইটাকে তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট কথাটা যেটা আসবে, এই কবিতাটা কয়টা স্ট্যান্জা আছে? আমরা যদি দেখি এই কবিতাটা স্ট্যান্জা হলো 5টা স্ট্যান্জা, 5 স্ট্যান্জা। 5 স্ট্যান্জার একটা কবিতা এটা। মানে স্ট্যান্জা মানে কি, প্যারা। এবং প্রতিটা প্যারায় কয়টা করে লাইন পাবা? 9 লাইন করে পাবা। প্রতিটা প্যারায় কয়টা করে লাইন পাবা? 9 লাইন পাবা। 5টা স্ট্যান্জার কবিতা, এবং প্রত্যেকটা প্যারায় 9টা করে লাইন পাবা। এবং এইটার যে রাইম স্কিমটা সহ দিয়ে দিচ্ছি, এ বি বি এ সি 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 এ এ। এটা হলো কবিতার রাইম স্কিম। বুঝাইতে পারছি? মোট 45 লাইনের কবিতা এটা। এই কবিতাটা রাইম স্কিম হলো এইটা। কবিতাটা 5 স্ট্যান্জার একটা কবিতা। কবিতাটা একটা লাভ পয়েম, পিওর লাভ যেই এইটা। কবিতাটা এই পাবলিক ইয়ার উপরে, এটার এই কাব্যগ্রন্থের মধ্যে ছিল, এবং সে মারা যাওয়ার পর এটা ছাপানো হয়েছে। এই গেল বেসিক যে ইনফরমেশন গুলা, এইগুলা। এবং এটা কি ধরনের একটা ক্যানোনাইজেশন বলতে কি বুঝাইছে এইটাও আমরা বুঝলাম। আশা করি এটা আর কোনো প্রবলেম নাই। তাহলে ক্যানোনাইজেশন কথাটা কিভাবে ইউজ করছে? এটা ইউজ করছে লাভ সেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু রিলিজিয়াস সেন্সে না। ক্যানোনাইজেশন কথাটা মানেই হলো রিলিজিয়াস একটা সেন্স, বা কবি এটাকে লাভ সেন্সের মাধ্যমে এই ক্যানোনাইজেশনটাকে ইউজ করছে। এই জিনিসটা কিছু বইলে নিবা, তাইলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো গেল আমাদের এই ব্যাপারটা। এবার আসো কবিতা একটু ঢুকা যাক। হয়তো পুরোটা দেখানো যাবে না, কবিতার একটা দুটা স্ট্যান্ডা দেখি দেখানো যায় কিনা। আচ্ছা, কবিতাটা সবার সামনে একটু বের করো, আমরা একটু পড়ার চেষ্টা করি কবিতাটা। আচ্ছা, এই ক্যানোনাইজেশন কবিতাটা লেখা হচ্ছে একটা ইনসিডেন্টের মাধ্যমে। আমি কি বলছি, যে কোনো কবিতা পড়ার সময় মেন্টাল কন্ডিশন বা ঘটনাটা যাই না কবিতাটা পড়লে বোঝাবে। ধরো আমাদের সমাজে, আমাদের মধ্যে কেউ কাউকে পছন্দ করে, তো তাদের ভালোবাসবে। তো দেখা যায় এখানে একটা ক্যারেক্টার হইতে পারে জন ডান, সে মধ্যবয়স্ক হয়ে গেছে, চুল 2-3টা পাইকে গেছে, ঠিক আছে? তো সে একটা মেয়ের প্রেমে পড়ছে। তো ওই সময় কি হয়, ধরো একটা লোক যখন একটা মেয়ের প্রেমে পড়ে, অন্ধবিশ্বাস নাকি, জগৎ উল্টায় গেল, সে রাইট, এরকম একটা ব্যাপার, তার জন্য সবকিছু করতে হয়। তখন কি হয়, ফ্রেন্ডরা কিন্তু ঝাইকা বসে। দেখবা যখন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ প্রেম করে, সে কি করে, সারা দিন ফোনটা কানে বসে থাকে নাকি, সারাক্ষণ কথা বলে, ফোনের মধ্যে চ্যাট করে। তো ফ্রেন্ডরা খুব বিরক্ত। এরা আইসা কি বলে, তোর কি খায়া দেয়া কাজ নাই? হ্যাঁ, বিসিএস এর লেগে পড়াশোনা করতে পারো, তোর একটা কেরিয়ার আছে, তোর এইটা আছে ওইটা আছে, তুই ওইগুলা করবি, তুই এইগুলা লেগে কেন বয়ে দিছ? কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, বলে না বন্ধু বান্ধবরা। ঠিক এখানে যে লিখতেছে, যে লেখক, তাকে তার ফ্রেন্ডসরা, কোন একটা ফ্রেন্ড তাকে জ্ঞান দিচ্ছে,
এই যে তুই যে এই মেয়ের পিছিয়ে যে সময় নষ্ট করতে, এগুলো সব সময় নষ্ট। এগুলোর কোনো কাজ আছে? তুই যে যাইতেছিস পিছিয়ে পিছিয়ে ঘুরতে, পুরোটা সময় নষ্ট। তুই এই সময়টায় পর, তুই এই সময়টায় কাজ কর, তোর কাজে দিবি, ঠিক আছে? লাইফটারে নষ্ট করিস না, সময়গুলারে নষ্ট করিস। বন্ধু বান্ধবরা কয় না যে নিজে যাই হোক, ফ্রেন্ডের কি হইছে এরে বলতে। ঠিক এমন একটা সিচুয়েশনে এবার কবি তারে বলতেছে যে ফর গড সেক হোল্ড ইউর টাং। ফর গড সেক কথাটার মানে কি? দোহাই, গডের দোহাই লাগে, ঠিক আছে, তুই তোর মুখটা অফ কর। কি বলছে? যে আমরা যেটা বলি, তোর আল্লাহর কসম লাগে, তুই আর তোর কথা কইস না। আমি যাইতাছি, তুই আমারে ইন্সপায়ার করবি না, তুই আমারে না কর। তো ব্যাপার হচ্ছে ভালোবাসা দ্বন্দ্ব। হ্যাঁ, এই সময় তুমি যখন ধরো রিলেশনে যাবা, তোমার যে যত ভালো জ্ঞানী দে, এরে তোমার অসহ্য লাগে। আমি করতেছি, এটা মনে হিংসা হয়। হ্যাঁ, নিজে পারে না, আমার তুই বললে একটা করে দেয়, আমরা এগুলো বলি না। তো ঠিক ওই সময় তার ফ্রেন্ড ধরো তার এরকম বলতেছে, তখন সে বলতেছে ফর গড সেক হোল্ড ইউর টাং। তোর আল্লাহর কসম লাগে, চুপ থাক, ঠিক আছে? এন্ড লেট মি লাভ, তুই আমার ভালোবাসতে দে, তুই সব আজাইরা আমার জ্ঞান টেন দিস না। তোর আল্লাহর কসম লাগে, তুই চুপ থাক, তুই আর একটা কথা বল, ঠিক আছে? লেট মি লাভ, আমাকে ভালোবাসতে। অর চার্ট মাই পালসি। চাইট মানে কি? বকা দেওয়া বা কথা বলা, যে তুই আমার দুর্নাম করার চাইট, বকা দেওয়া, দুর্নাম করা, এগুলা বল। তুই আমার এইটা নিয়ে, এই টপিক নিয়ে কোনো কথাই বলছিস, তুই একটা কাজ কর, তুই আমার কথা বল। মাই পালসি, পালসি মানে কি? ধরো আমার একটা রোগ নিয়ে তুই কথা বল, যে আমি প্যারালাইজ হয়ে, ধরো আমার হাতটা প্যারালাইজ, বা আমি একটা তুই আমার এইগুলো নিয়ে কথা বল, ঠিক আছে? অর মাই গড, গড কথাটার মানে হলো ধরো ব্যথা। ধরো ওই যে বললাম মধ্যবয়স্ক, তো দেখা গেছে মধ্যবয়স্ক হলে এরা তো মনে করো অল্প বয়স থেকে অনেক হাঁটা দৌড়াদৌড়ি করলে দেখবা পা, যারা ছেলে মানুষ এরা বেশি ফিল করবা, মেয়েদের তো এত হাঁটাহাঁটি করা লাগে না। যেমন ধরো সাপোজ আমি সারাদিন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করি, রাত্রেবেলা যখন ঘুমাই, মানে পাটা লড়াইতে হয়, না লড়াইলে ব্যথা করে, এটা বলতে বাতের ব্যথা। হ্যাঁ, ব্যথা করে, মনে হয় কেউ পাড়ায় দিলে ভালো লাগতে। বলতেছে তুই একটা কাজ কর, তুই আমার এই ভালোবাসা নিয়ে কোনো কথা কিছু, তোর আল্লাহর দোহাই লাগে, তুই একটা কাজ কর, আমি যে অসুস্থ, তুই এই অসুস্থতা নিয়ে কথা কর। আমার বাতের ব্যথা, তুই আমার এইগুলা নিয়ে কথা কর, ঠিক আছে? মাই 5 গ্রে হেয়ার, আমার 5টা পাকা চুল পাইকা গেছে, তুই এইগুলা নিয়ে কথা বল। তুই বুড়ো হয়ে গেছিস, কি রে তুই দিন দিন বুড়ো হয়ে যেত, তুই এইগুলা নিয়ে কথা বল। এখানে 5 হেয়ার্স বলতে মেটাফরিক্যালি তাকে ওল্ড মানে বৃদ্ধ হচ্ছে, এটাকে বুঝাইছে, বুঝতে পারছিস? তুই আমার এইগুলার নিয়ে কথা বল, তুই আমার ভালোবাসা নিয়ে কথা বলছিস। অর রুইন্ড অথবা শাসন কর ফরচুন ফ্লট। ফরচুন মানে কি? আমার ভাগ্য যে খারাপ, আমার যে খারাপ অবস্থা যাচ্ছে, আমার আর্থিক অবস্থা খারাপ, তুই আমার এইগুলা নিয়ে বল। দেখা হয়েছে, তুই আমার এইগুলা বল। তোর লোকে দেখা হয়েছে, কথা বলতে, তুই এগুলো নিয়ে বল। তুই ঘুরে ফিরে আমার ভালোবাসার দিকে যা। হ্যাঁ, আমি এটা করতে পারবো না, আমি সময় অবশ্যই, তুই এগুলো না বইলা বল কি রে দোস্ত, তোর শরীরে এই ব্যথাটা কেমন, তুই এই বয়সে এই ব্যথা বানাইছিস, তোর চুল পাকা দিচ্ছিস, তুই এগুলা কথা বল। তুই দয়া করে ওই লাইনে যাইস, ঠিক আছে? ওইটা হলো আর আলাদা নাই, যেমন যে ভালোবাসা অন্ধ হইতে যাও, হ্যাঁ নাকি? আচ্ছা, আর বলতেছে উইথ ওয়েলথ ইউর স্টেট, তুই একটা কাজ কর, তুই তোর ইয়ার দিকে খেয়াল রাখ, তোর যে অবস্থা, তোর যে সম্পদ, তুই ওই দিকে খেয়াল রাখ, তোর সম্পদ কেমন আছে। ইউর মাইন্ড উইথ আর্ট মুভ, তোর একটা কাজ কর যে তুমি, ঠিক আছে, বলতেছে ইউর মাইন্ড উইথ আর্টস মুভ। আচ্ছা, তুই আগে তোর যে মাইন্ডটা আছে, এই মাইন্ডটাকে কি করতে ইমপ্রুভ। তোর মাইন্ডের আর্টস মানে কি? তোর মাইন্ডের যে চিন্তা ভাবনা গুলা, তুই ওইগুলার ঠিক কর, উন্নতি কর। তুই আমার নিয়ে তো কথা বলতেছিস, আমি কি করি না করি এগুলা নিয়ে চিন্তা করতেছিস না। ওই যে একটা কথা, অয়েল ইউর ওন মেশিন, তুই নিজেরটা দেখ, ঠিক আছে? তুই আমারটা না বইলা তুই আমারে বক, এগুলা বল। এছাড়া যদি তোর এগুলো বকতে না ভালো লাগে, তুই একটা কাজ কর, তুই তোর আর্থিক অবস্থা চেঞ্জ কর, তুই তোর মাইন্ড চেঞ্জ কর, তোর মাইন্ডের মধ্যে যেই সব উল্টাপাল্টা জিনিস ঘুরে, এগুলারে ঠিক করে ইমপ্রুভ কর, উন্নতি কর। তাও তুই আমারে এসব কইস। তারপরে বলতেছে কি, টেক ইউ এ কোর্স, একটা কাজ কর, তুই আমারে যতক্ষণ এগুলা বলবি, আমি কেন এটা করি না ওইটা করি না, তুই একটা কাজ কর, তুই গিয়ে একটা কোর্স কর, তুই গিয়ে একটা কাজ কর, তুই গিয়ে পড়ালেখা কর। কইরা কি কর, গেট ইউ এ প্লেস। প্লেস বলতে আসলে জব, চাকরির কথা বুঝাই। তুই গিয়ে একটা কাজ কর, তুই পড়ালেখা কর, বিভিন্ন কোর্স কর, কইরা গিয়ে একটা চাকরি নে।
ঠিক আছে? তুই আমারে যতক্ষণ বলবি, যতক্ষণ আমার এইসব নিয়ে জ্ঞান দিবি উল্টাপাল্টা, এটা না করে তুই তোরটা ভাব। ঠিক আছে? বলতেছে অর কিংস, আচ্ছা বলতেছে অবজার্ভ হিজ অনার, তুই কোর্স কর, টেক কোর্স মানে তুই জবের জন্য প্রিপারেশন নে, গেট টু এ প্লেস, একটা প্লেসে যা, একটা ভালো জবের যা, অবজার্ভ হিজ অনার। হিজ বলতে কারে বুঝাইছে? তখনকার সময়ে জন ডান নিজে কিন্তু একটা বুঝো তো, ওই সময় সে শিক্ষিত ছিল, সে কিন্তু রাজ্য ইয়ার মধ্যে দায়ভার গ্রহণ করছিল, মানে সে সরকারি রাজার আন্ডারে কাজ করতেছিল, রাজার একটা উপদেষ্টা, মানে বড় একটা কর্মকর্তা ছিল জন ডান। তো বলতেছে তুই একটা কাজ কর, এখনকার সময় বেস্ট চাকরি তো রাজার দরবারে কাজ করা, তার সম্মানের জন্য কাজ করা। তুই কোর্স কর, কইরা তুই রাজার একটা প্লেস নে, নিয়ে কি কর, অবজার্ভ হিজ অনার, তুই তার এই যে সম্মান, তার সম্মানটা রক্ষা কর চাকরি করা। অর হিজ গ্রেস, তুই তার গ্রেস অর্জন কর। অর কিংস রিয়েল, অথবা কিং এর একজন আসল ইয়া হিসাবে হ, উপদেষ্টা হিসেবে হ। অর হিজ স্ট্যান্ড ফেস, তাকে তার মুখে হাসি ফোটা, তুই ওই কাজগুলা কর। আমার এইসব নিয়ে চিন্তা করার দরকার নাই, তুই আমাদের যে কিং আছে তার সম্মান কিভাবে বাড়ানো যায়, তার আন্ডারে কিভাবে চাকরি করানো যায়, ওই সব গিয়া কাজ কর। তুই এত মহাজ্ঞানী, তুই আমারে ভালোবাসা নাকি টিপস দেস, তুই মানুষের যেহেতু টিপস দেস, তুই একটা কাজ কর, তুই এইসব টিপস, আমি এটা হইতে পারি নাই, আমি এত বড় হইতে পারি নাই, তুই আমার জায়গাগুলা নে, নিয়ে রাজার সম্মান উদ্ধার কর। ঠিক আছে? তুই আমারে জ্বালাইস না ভাই, আমি যেমনি আছি এমনি ভালো আছি। ঠিক আছে? প্রেমে পড়লে প্রথম প্রথম এরকম হয় নাকি? আমি বলতেছে কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট মানে কি, তুই ওইগুলাতে মনোনিবেশ কর। তুই আমি লাইফে কি করতেছি এগুলো না শিখা, যেমন আমাদের আশেপাশে ফ্রেন্ডরা আছে না, মানে তোমার লাইফে কি হইতাছে এটারে, তোর তিল রে তাল বানাইবো, তাল রে তরমুজ বানাইবো, বানাইয়া ঠিক আছে এরপরে মনে করো তাল তোলার মাথায় উড়াই দিব। ঠিক আছে? এমন কাজ হলো ফ্রেন্ডের। তো সে তার ফ্রেন্ড রে এবার পচাইতেছে আর কি ইনডাইরেক্টলি, যে তুই তোর কাজ কর ভাই, আমি তো এই প্লেসে যাইতে পারি নাই, তুই একটা কাজ কর, কোর্স করে তুই এই প্লেসে যা গিয়া, তখনকার সময় বেস্ট চাকরি তো ছিল এটা, তুই রাজার সম্মান রক্ষা কর, রাজার মুখে হাসি ফোটা, আমার কাজটা তুই কর, তুই ওইগুলাতে মনোনিবেশ কর, আমারে এইসব জ্ঞান দিতে আইস। হ্যাঁ, হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, এবং তোর যা ইচ্ছা, ইউ উইল অ্যাপ্রুভ, যা ইচ্ছা, যেইটা ইচ্ছা তুই সেটাই কর। ঠিক আছে? সো ইউ উইল লেট মি লাভ, তুই আমারে ভালোবাসতে দে, তুই আমারে জ্বালাইস না ভাই, আমি আমার মতো ঠিক আছে। ঠিক আছে? এই হলো তোমার ফার্স্ট টাইম, মানে সেটা বন্ধু, ধরা কোনো বন্ধু, ওই যে ড্রামাটিক মনোলগ টাইপের, এটা ড্রামাটিক মনোলগ বলা হয় না কেন? আসলে যখন জন ডান লিখছিল তখন ড্রামাটিক মনোলগ নামের টার্মটা আবিষ্কারই হয়। ড্রামাটিক মনোলগ টার্মটা আবিষ্কার হয়েছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে, এই কারণে আসলে ড্রামাটিক মনোলগও বলা যায় না, বা কিছু কিছু জায়গায় ড্রামাটিক মনোলগও বলা যায়। এই হলো তার বন্ধুরে বলছে অয়েল এলো উন্মেষী নাকি প্রথম স্ট্যান্ডার্ড, এত জ্বালাইস না, অয়েল এলো উন্মেষী। আচ্ছা আচ্ছা, এরপরের গুলা এটার থেকে একটু আলাদা সেন্স, ওটা আরো মজা পাবা, ওগুলা মজা দিয়ে পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই।